এখানে একা একা কাচ্ছেন কেন? ভূত নাইট। চিলাগাম্বুনিয়া নামক গ্রামে আমি এখন যে ঘটনা লিখছি সে ঘটনা আমাকে নিয়ে ঘটে এবং ঘটনাটি আজ থেকে প্রায় ৮-৯ বছর আগের ঘটনা। আমাদের এলাকায় এক খাল, জাল চিরার খাল, পাড়ে রাস মেলা হয়। ঘটনা যেদিন রাতে ঘটে সেই রাতে ৭টার দিকে আমি এবং আমার আরও ৪ বন্ধু মিলে যাই। মেলায় আমরা অনেক আনন্দ ফুর্তি করি, অনেক নাচ গান করি, অনেক হাসি তামাশাও করি। কথায় আছে না, অনেক হাসলে অবশেষে কাঁদতে হয়। সেদিন সেই রকমেরই ঘটল আমাদের সাথে। আমাদের মেলা শেষ করে ফিরতে ১২টার বেশি বেজে যায়। যাওয়ার পথে আমি মেলা থেকে কিছু বাদাম কিনে নিই বাড়ির জন্য। আগে শুনেছি রাতে পোড়া ভাজা সাথে নিয়ে গেলে সমস্যা হয়, এবং ঠিক তাই হলো। আমরা হেঁটে বাসায় যাচ্ছিলাম। যাওয়ার পথে কেমন জানি মনে হচ্ছিল আমাদের পেছনে কেউ আসছে, কিন্তু পেছনে ফিরে দেখি কেউ নেই। আমরা আবার হাঁটতে থাকি। আমরা খালের পাশের রাস্তা ধরেই হাঁটছিলাম। মেইন রোডে ওঠার আগ পর্যন্ত আমাদের পেছনে পেছনে কেউ আসছিল। আমরা মেইন রোডে ওঠার পর যা ঘটল তা কখনো কল্পনাও করছিলাম না। হঠাৎ রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছে কি একটা পড়ল এবং গাছের ডাল মোটমোট করে ভাঙতে লাগলো। খুব অন্ধকার ছিল, তাই লাইট মারলাম। লাইট মেরে যা দেখলাম তা অবাক করার মতো। গাছে কিছুই নেই এবং গাছের ডালেও কিছু হয়নি। মানতেই পারছিলাম না এটা কি করে সম্ভব, নাকি হেঁটে হেঁটে স্বপ্ন দেখছিলাম। আমি একা শুনলে মানতাম, কিন্তু সবাই শুনছিল যে গাছের একটা ডাল প্রচণ্ডভাবে ভেঙে যাচ্ছে। যাক, মনের ভুল ভেবে সবাই হাঁটতে লাগলাম। ওদের ৪ জনের থেকে আমার বাসা একটু দূরে। ওরা যার যার বাসায় চলে গেল। ঘটনা শুরু এখন। প্রথমজন যখন বাসায় যাচ্ছিল তখনও দেখল ওর সামনে লম্বা একটা ছায়া। কেমন বিদঘুটে একটা পচা গন্ধে ওর চারপাশ ঘিরে গেল। ও ভয় পেয়ে জোরে জোরে চিৎকার দিতে লাগলো, কিন্তু ওর চিৎকার কেউ শুনতে পেল না। আস্তে আস্তে কালো ছায়ার মুখ পরিষ্কার হয়ে গেল। ও এই ভয়ানক মুখ দেখে আর দাঁড়াতে পারল না, বেহুশ হয়ে গেল। বাকি ৩ জনের ক্ষেত্রে তাই হলো, কিন্তু আমার সাথে ঘটল অন্যরকম। আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম তখন পেছন থেকে কেউ আমায় ডাক দিল। পেছন ফিরে আমি দেখলাম যে কেউ নেই। আমি কেন জানি ভয় পেতে লাগলাম। আমাদের পথের পাশে একটা বড় বাগান ছিল। আমি যখন বাগানের পাশে গেলাম কেউ আমার হাত ধরে ফেললো এবং টান দিতে লাগলো। হাত থেকে ঝরঝর করে রক্ত ঝরছিল, কারণ হাতটা পোড়া ছিল। লাইট জ্বালানো ছিল, তাই পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আমি হাতটা ছাড়ানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ছাড়াতে পারছিলাম না। আমি অবশেষে দোয়া কালাম পরে জোরে টান দিলাম, হাতটা ছুটে গেল এবং আমি বেহুশ হয়ে পড়লাম। সকালে যখন আমার হুঁশ হলো তখন আমি আমার বিছানায় হাতের দিকে তাকালাম, দেখলাম হাতে চেপে ধরার দাগ বসে গেছে। পরে বিকালে বন্ধুদের খবর নিতে গিয়ে শুনলাম ওদের সাথেও রাতে সমস্যা হয়েছে। আমি সেই রাতের কথা এখনো ভুলতে পারি না। শরীরের লোম খাড়া হয়ে যায়। এই ঘটনা বিশ্বাস করা না করা সব কিছু আপনাদের উপর। আমার দেশের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানার চিলাগাম্বুনিয়া নামক গ্রামে। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এমডি শিহাব। ভূত নাইট। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার নাম গোপন রাখার জন্য অনুরোধ করছি। আমি আপনার নাম প্রকাশ করিনি। সময় হলে একদিন আমি ঠিকই আমার নাম প্রকাশ করব। আজকে যে ঘটনাটি পাঠালাম সেটি আমার ব্যক্তিগত অনুসন্ধান এবং অভিজ্ঞতার ভিত্তিতে। পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে মাছ মারতে যায় যারা, তাদের কথা শুনলে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নাকি নদী মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় জেলেদের অনেক জেলেই ওই সময়টাকে বেছে নেয় মাছ ধরার জন্য।
যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানকে সাথে নিয়ে এক রাতে তিনি মাছ ধরতে বের হন। রাত ৩টার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয়ই লক্ষ্য করলেন তাদের থেকে প্রায় মাইল খানেক সামনে একটা যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো, কারণ নৌকার উপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে, এই ভেবে তৈয়ব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যায়। নৌকার ভেতরে উকি দিয়ে চমকে উঠলেন তৈয়ব। নৌকার কোনো মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো নৌকার পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ। পুরনো লাশ পচে গলে আছে। ছাউনির ভেতরে একটা মরচে পড়া হারিকেনে আগুন জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বৈঠা ফেলে দ্রুত চাচার পাশে যান হাসান। দেখে চাচা মাথা ঘুরে পড়ে আছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পতন ঠেকায় সে। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকা ঠেকিয়েছিল। নৌকায় নৌকায় ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছে। ঠিক খানিক বাদই প্রচণ্ড বাতাসে তাদের নৌকা ডুবু ডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ একজন ছেলে, ছোটবেলা থেকে নৌকা বেয়ে ওস্তাদ। কোনো মতে চাচাকে পাটাতনে শুইয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তৈয়ব আলী টানা 1 সপ্তাহ কথা বলতে পারেননি। এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছিলেন উনি। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শুধু তৈয়ব আলী নয়, আরও অনেক জেলের সাথেই হুবহু একই জিনিস ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় নৌকাডুবির ঘটনাও ঘটে। এর মধ্যে কি কোনো মিল আছে? ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভূত নাইটে শেয়ার করবেন। ভূত নাইট। ঘটনাটি পাঠিয়েছেন আরিয়ান হাসান হৃদয়। মার এক আত্মীয়, নাম ফাইজা হায়দার, ল পাস, কিন্তু ওকালতি করেন না। বেসরকারি একটা অফিসে আইন বিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তা। বান্ধবীকে সাথে নিয়ে ঢাকায় থাকে। গ্রামের বাড়ি বরিশাল। মুগদায় ছোট্ট একটা ফ্ল্যাটে থাকে দুজন। এরই মধ্যে একদিন জানতে পারলাম বিয়ে হয়ে গেছে ফাইজার। বড় উচ্চশিক্ষিত একটা কোম্পানির মালিক। বিয়ে হয়ে যাবার প্রথম প্রায় মাসখানেক পর আচমকা একদিন গুলিস্তানের মোড়ে দেখা হয় তার সঙ্গে। আমাকে দেখেই আনন্দে আত্মহারা হয়ে যায়। আরে হৃদয় ভাই যে, কি ভাগ্য আমার, আপনাকে তো খুঁজছিলাম মনে মনে। মৃদু হেসে জিজ্ঞেস করলাম, হঠাৎ কেন? আপনার খোঁজ করাটা কি অন্যায় বা বারণ? ফাইজা বললাম, আরে না, ঠিক তা বলিনি, আসলে অনেকদিন দেখা হয়নি তো। আমার কথায় বাদ সেধে বসলো মেয়েটা। তারপর আচমকা প্রসঙ্গ পাল্টে বলল, শুনুন, আপনি তো অনেক কিছুর খোঁজ রাখেন, আমাকে একটা নতুন বাড়ি খুঁজে দিতে পারবেন? আমি ভ্রু নাচালাম যে না, ভাড়া নেব, দুজন মানুষ থাকার মতো হলেই চলল। আমি বললাম যে বাড়ি কিনবে? ও বলল যে না, ভাড়া নেব, দুজন মানুষ থাকার মতো হলেই চলবে। ফাইজাকে আশ্বস্ত করে পরদিন থেকেই লেগে গেলাম বাসা খোঁজার কাজে। শুধু নিজেই নয়, আরও 2-1 বন্ধু বান্ধবকেও লাগিয়ে দিলাম। কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটা বাড়ির খোঁজ পাওয়া গেল। আমি, ফাইজা আর তার স্বামী ইউসুফ মিলে একবার ঢু মেরে এলাম বাড়িগুলো থেকে। কিন্তু এমনই খুঁতখুঁতে মেয়ে ফাইজা যে একটা বাসাও পছন্দ করল না। আবার শুরু হলো বাসার খোঁজ। ঢাকার বাজারে মন মতো বাসা পাওয়াটা একটা বিরাট ঝাক্কি।
কেটে গেল 1 মাস, 2 মাস, 3 মাস। অবশেষে দেখা মিলল তার সেগুন বাগিচায় একটা পুরনো বাড়ি। শীর্ণ, যদিও সদ্য রং করা হয়েছে। 2টো কামরা, বারান্দা, বাথরুম সংলগ্ন। ভাড়াও বেশ কম। বাড়ির মালিক দোতলায় থাকেন। আশেপাশে লোকজন একদমই কম, নির্জন পরিবেশ। দেখা মাত্র পছন্দ করে ফেলল ফাইজা। এরপর কেটে গেছে অনেক দিন। ব্যস্ততার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি ওদের বাসায়। কিন্তু একদিন বাসায় বসে 2-3 জন বন্ধুর সাথে গল্প করছি, হঠাৎ ফাইজা এসে হাজির। প্রথম নজরেই মনে হলো মেয়েটার চোখ মুখ একদম শুকিয়ে গেছে, পরিশ্রান্ত একটা ভাব। বন্ধুদের বিদায় দিয়ে ফাইজার সামনে এসে বসলাম আমি। আমাকে দেখে ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে সে বলল, আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে। সে তো বললাম হচ্ছে। থেমে রইল ফাইজা। বাসাটা তো বেশ আমার কথা, কিন্তু ভাই আমি কারো পায়ের আওয়াজ আসছে। ইউসুফ পাশেই শুয়েছিল। ওর ঘুমের অবস্থা তো জানেনি। বুকের উপর হাত দিয়ে হেঁটে গেলেও ঘুম ভাঙবে না। তাই ওকে ডেকে তোলার চেষ্টা না করে নিজেই উঠে পড়লাম। প্রথমে জানালা দিয়ে তাকালাম পাশের ঘরে। চোখে কিছু পড়ল। রাতে ছিল। একবার মধ্যে লক্ষ্য করে ব্যাখ্যা দিতে পানির গ্লাসটা স্বাভাবিকভাবেই দুদিন পুরে ঝোল পুরে চোয়াল ঠেলে বেরিয়ে এসছে দাঁত। ঘরের ভেতরে কি যেন খুঁজছে সে অস্থিরভাবে। সেই মুহূর্তে রক্ত জমে হিম হয়ে যায় আমার। ঢলসানো অংশ মামার দিলেই পারো। তোমার চলে গেল। মাঝে একদিন বাদ দিয়ে পরের দিনে আমি হাজির হলাম ওদের বাসায়। কিন্তু গিয়েও কোনো লাভ হলো না। জানতে পারলাম অফিসের কাজে আবার কিছুদিনের জন্য বাইরে গেছে ইউসুফ। অর্থাৎ তাকে ঘটনাটা বোঝানো যাবে না। অগত্যা ফাইজার সাথে কথা বলে ফেরার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় কাকুতি করে ঝরে পড়ল মেয়েটার কণ্ঠে, হৃদয় ভাই প্লিজ কিছু মনে না করেন, আমাদের বাড়িওয়ালার সাথে একবার কথা বলছিলাম আপনাকে। আমি বললাম যে না, এতে মনে করার কি আছে। আরও কিছু সময় গল্পগুজব করে কাটালাম। তারপর সন্ধ্যের কিছু আগে বেরিয়ে এলাম সেখান থেকে। কেন যেন ফাইজার কথা মনে একটু কষ্ট অনুভব করলাম আমি। সারাটা রাত আতঙ্কের মধ্যে কাটাতে হবে মেয়েটাকে, কিছু অঘটন না ঘটিয়ে বসে। ফাইজাকে প্রতিশ্রুতি দিয়েছি। হাজির হলাম বাড়িওয়ালার ওখানে। ভদ্রলোক বাসায় ছিলেন। শ্যামলা বর্ণের গোলগাল চেহারা, ইহা বড় মাথায় চুল প্রায় নেই বললেই চলে। আমার মুখে তার বাসার ব্যাপারে ভৌতিক কথাবার্তা শুনে তো মহা খাপ্পা। কি বলছেন এসব? এটা ভূতুরে বাসা। এই বিজ্ঞানের যুগেও ভূতপ্রেতে বিশ্বাস করেন আপনি? যত সব। রাগে লালচে আভা ধারণ করলো তার গলা। অস্বস্তিতে পড়ে গেলাম। এ ধরনের কথা আশা করিনি। দ্রুত তার নাকের সামনে হাত নেড়ে বললাম, দেখুন আপনি ভুল বুঝছেন। আমি কিছু বলিনি যে বাসাটা ভূতুরে, শুধু জানতে চেয়েছি ওখানে কেউ অপঘাতে মরেছে কিনা। এবার একটু খেকিয়ে উঠলেন বাড়িওয়ালা। অপঘাত তো দূরের কথা, কস্মিন কালেও কেউ মারা যায়নি বাসায়। যত সব উল্টাপাল্টা কথাবার্তা। ভদ্রলোকের কথা শুনে আমার পিত্তি জ্বলে গেল। তবু নীরবে বিদায় নিলাম সেখান থেকে। এরপর প্রায় 2 মাস হয়ে গেল, দেখা নেই ফাইজার। মনে মনে স্বস্তি পেলাম, যাক তাহলে ভালো হয়েছে হয়তো। কিন্তু আমার স্বস্তিকে অস্বস্তিতে পরিণত করে ইউসুফ একদিন হাজির। একা এসে কোটরাগত চোখ, বিবর্ণ মুখ, ঘোলাটে দৃষ্টি। বললাম, কি ব্যাপার, শরীর খারাপ নাকি? ফাইজা কেমন আছে? আমার কথার উত্তর না দিয়ে সে বলল, প্লিজ সব বলছি, আগে একটু পানি খাওয়ান। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে বেশি সময় লাগলো না আমার। তাড়াতাড়ি করে এক জগ পানি আর গ্লাস ধরিয়ে দিলাম তার হাতে। হৃদয় ভাই, ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে গতকাল রাতে। ফাইজাকে ধানমন্ডিতে ওর মামির বাসায় আমি রেখে এসেছি। কেন কি হয়েছে? হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল আমার। এতক্ষণ সরাসরি আমার দিকে চেয়েছিল ইউসুফ। এবারে দৃষ্টি নামিয়ে বলল, আপনি তো সবই জানেন, মানে ফাইজার মুখে সবই শুনেছেন, কিন্তু আমি এতদিন পর্যন্ত কিছুই দেখিনি। তাই এতদিন ঠাট্টা করে এসছি ফাইজার সাথে। তাছাড়া ভূত প্রেতে বিশ্বাসও নেই আমার। গত রাতে এক বন্ধুর ম্যারেজ ডে থেকে আমি ফিরছি, আর ফাইজা রাত 12টায় বোধ হয় তখন। বাসায় এসে দেখি কারেন্ট নেই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তালা খুলে ভেতরে ঢুকতে একটা তীব্র দুর্গন্ধ এসে লাগলো নাকে। মনে হলো বাসার ভেতর থেকেই আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, গন্ধটা একটু অনুভব করতে পারল না ফাইজা, শুধু আমার নাকি আসছে।
অনেক চেষ্টা করলেও অনুমান করতে পারলাম না গন্ধটা কিসের। এরপর আমি ফাইজাকে বেডরুমে রেখে রান্নাঘরের উদ্দেশ্যে রওনা দিলাম মোমবাতি আনতে। রান্নাঘরে ঢুকছি আর আগের দুর্গন্ধটা যেন আরও তীব্র হয়ে উঠল। অবাক বিস্ময়ে শুনতে পেলাম কে যেন গোঙাচ্ছে রান্নাঘরের ভেতর। ছুটে গেলাম তাড়াতাড়ি, আর গিয়ে যা দেখলাম বিশ্বাস করবেন না হৃদয় ভাই, দেখলাম একটা জলজ্যান্ত মানুষ, অর্ধেকটা শরীর পুড়ে প্রায় ছাই হয়ে গেছে, চুল ভ্রু সব পুড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গোটা চেহারা দেখে মনে হলো এইমাত্র গোরস্থান থেকে উঠে এসছে নরকের পিশাচ। এখনও মৃদু মৃদু ধোঁয়া উঠছে ওটার পোড়া শরীর থেকে, চামড়া পোড়ার অসহনীয় দুর্গন্ধ। হরহর করে বমি করে দিলাম আমি। ওদিকে আমার দেরি দেখে কখন যে রান্নাঘরে এসে দাঁড়িয়েছে ফাইজা, আমাকে বমি করতে দেখেই ছুটে এলো সে। অথচ হাজার চেষ্টা করে ওকে কিছুতেই দেখাতে পারলাম না মাংসপিণ্ডের আতপোড়া অংশটা। কথাগুলো বলতে বলতে মাথা চেপে ধরল ইউসুফ। বুঝতে পারলাম প্রচুর ভয় পেয়েছে বেচারা। তাকে চুপ করে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম, তারপর? মাথা ঝাঁকালো সে। রাতটা কোনো রকম বাসাতেই কাটিয়ে দিলাম দুজনে, যদিও আর কিছুই ঘটল না। কিছু দেখতে না পেলেও আমার কথা পুরোপুরি বিশ্বাস করেছে ফাইজা, কারণ এসব পূর্ব অভিজ্ঞতা ওর রয়েছে। আজ সকালে ওকে ধানমন্ডিতে রেখে এসেছি, তারপর এসছি আপনার কাছে। কেন শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল আমার। ইতস্তত করল ইউসুফ। হাকিম ভাই, ফাইজার ইচ্ছা বাসায় একবার যান। মানে আপনি বাসায় একবার যান মানে আমার দেখাটা সত্যি কি না ওই রান্নাঘরে, এটা যদি আপনি একবার দেখে আসতেন। খুলে সোজা গিয়ে ঢুকে পড়লাম রান্নাঘরে। এদিক ওদিক চেয়ে একটু যেন সাহস ফিরে পেলাম। জানতে চাইলাম, কই তোমার সেই আতপোড়া মাংসপিণ্ডটা কোথায়? অপ্রস্তুত হয়ে গেল ইউসুফ। উসখুস করে বলতে হলো, তবে কি আমি ভুল দেখলাম রাতে? হয়তো বলেই ভুল বুঝতে পারলাম নিজের। হঠাৎ মাংস পোড়ার একটা বীভৎস দুর্গন্ধ ধাক্কা মারল আমার নাকে। আতঙ্কিত চোখে ইউসুফের দিকে চেয়ে দেখি একই দৃষ্টি দিয়ে আমার দিকে চেয়ে আছে। গন্ধটা যে মাংস পোড়ার সে বিষয়ে কোনো সন্দেহ রইল না, কারণ বহুদিন আগে একজন হিন্দু বন্ধুর মায়ের সৎকারে শ্মশানে গিয়েছিলাম। বৃদ্ধাকে চিতায় শুইয়ে দিয়ে পোড়ানোর সময় যে অসহনীয় একটা গন্ধ পেয়েছিলাম, সেই একই গন্ধ। ভাবছি আপনার বাসায় জানতে পারলাম ছিল আমার ঘটনা হব। Mood Night. মেলটি পাঠিয়েছেন এমডি নুরুন নবী। ঘটনাটি আমাদের ভার্সিটি লাইফের ঘটনা এবং ঘটেছিল আমার খুব কাছের বন্ধু মামুনের সাথে। আমি ঘটনার পরও যেভাবে বলেছিল ঠিক সেভাবে লিখে দেওয়ার চেষ্টা করলাম। বাইরে এসে একটা সিগারেট ধরল মামুন। একগাল ধোয়া ছেড়ে গায়ের চাদরটা দিয়ে কান মাথা ভালো করে ঢেকে নেয়। আশেপাশে কোনো রিক্সা চোখে পড়ছে না। রাত এমন কিছু বেশি হয়নি, মাত্র 10:30 বাজে। তবে মফস্বল শহরে শীতে রাত 10:30 মানেই গভীর রাত। এদিক সেদিক তাকিয়ে হলের উদ্দেশ্যে পা বাড়ায় মামুন। দূরত্ব এমন কিছু নয়, হেঁটে যাওয়া যায়, তবে শীতের মধ্যে এটুকু কষ্ট করতে ইচ্ছে হচ্ছিল না। কিন্তু কি আর করা, চারিদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা। এবছর শীতটাও বড্ড জাঁকিয়ে পড়ছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসের বড় বড় গাছগুলো দেখে কেমন যেন গা ছমছম করে ওঠে। নিজের মনেই হেসে ওঠে মামুন। কত সহজেই না মানুষ ভয় পায়। কিছু দূর এগোতেই পেছন থেকে ভেসে আসা একটা টুনটুন শব্দে মামুন পেছনে ফিরল এবং ঘাড় ফিরিয়ে দেখল যে কুয়াশার চাদর ছিঁড়ে একজন রিকশা এগিয়ে আসছে। চোখ কুচকে তাকিয়ে থাকে মামুন। রিকশাটা খালি। কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ে রিকশাটা। ও যেমন রিকশা খুঁজছিল, রিকশাওয়ালাটিও মনে হয় সওয়ারের সন্ধানে ছিল। এত রাতে একজন রেডিমেড যাত্রী পেয়ে নিশ্চয়ই সেও আনন্দিত। উঠে বসতেই প্যালেল চালায় রিকশাওয়ালা। কোথায় যাবে সেটিও জিজ্ঞাসা করিনি।
আয়েশ করে মামুন আরেকটি সিগারেট ঝোলায় ঠোঁটে, কিন্তু বারবার চেষ্টা করলেও লাইটারটি সাড়া দেয় না। তোমার কাছে ম্যাচ আছে? রিকশাওয়ালাকে মামুন প্রশ্ন করল। জবাব না দিয়ে ভ্রুক্ষেপহীনভাবে প্যাডেল চালিয়ে যায় রিকশাওয়ালা। গলাটা একটু উঁচিয়ে এবার আবারও একই প্রশ্ন করল, কিন্তু আবারও কোনো উত্তর নেই। কালা নাকি? সিগারেটটা প্যাকেটে ভরতে ভরতে চিন্তা করে একটু পরে রুমে গিয়ে কফির সাথে সিগারেট, শীতের মধ্যে কি একটা আর কি চাই, বড্ড চায়ের তেষ্টা পেয়েছে। আজকে সুমনদের রুমে দারুণ আড্ডা জমে উঠছিল, কিন্তু এক পর্যায়ে মেজাজ খারাপ করে উঠে আসতে হয়েছে মামুনকে। তাই আড্ডায় চরল লোভনীয় অংশটি অর্থাৎ চা না খেয়েই সুমনের হল ছেড়ে বেরিয়ে পড়ে মামুন। অন্যান্য দিনের মতো আজও প্রেম, রোম্যান্স, রাজনীতি, ক্রিকেট এসব নিয়ে উদ্দেশ্যহীন আলোচনা হচ্ছিল। নানা বিষয় ঘুরে কিভাবে যেন জমজমাট আড্ডাটা ভূতের গল্পে গিয়ে ঠেকল। এরপর দেখা গেল সেখানে উপস্থিত সবারই নিজের না হয় ঘনিষ্ঠ কারো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূতের অভিজ্ঞতা আছে। তার মানে দাঁড়াচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই 21 শতকের তরুণরাও বিনা দ্বিধায় ভূতের অস্তিত্ব স্বীকার করছে। শুধু তাই নয়, নিজেরাও ভূত দেখেছে বলে দাবি করছে। এরপর মামুনের পক্ষে আর ধৈর্য ধারণ করা সম্ভব হয়নি। বিজ্ঞানের যুগে এ ধরনের অবৈজ্ঞানিক ঘটনা তার আলোচনার প্রবৃত্তি হয়নি। এজন্যই আড্ডার মাঝপথে সে প্রস্থান করে। একটা ঝাঁকুনিতে চিন্তার সুতাটা ছিঁড়ে যায়। একটা গর্তে রিকশার চাকা পড়লে এই বিপত্তি। কিন্তু কোথায় নিয়ে এসছে রিকশাওয়ালা? এটা তো মামুনের হলের একেবারে উল্টো, ইউনিভার্সিটির লাগোয়া গোরস্থান এলাকায়। চরম বিরক্তি নিয়ে রিকশাওয়ালার দিকে তাকায় মামুন, কিন্তু বেটা এমনভাবে চাদরে মাথা ঢেকে রেখেছে, চেহারা দেখার সাধ্য নেই। আমি যাব মুসলিম হলে, আর তুমি এটা কোথায় নিয়ে আসলা? বিরক্তি নিয়েই কথাগুলো বলে মামুন, কিন্তু রিকশাওয়ালার এতে কোনো ভাবান্তর নেই। আচমকা চমকে দিয়ে অদ্ভুত ফ্যাসফ্যাসে গলায় বলে ওঠে, রিকশা আর যাইব না স্যার, সামনের চাক্কা বইয়া গেছে। বাহ, এ তো একেবারে সোনায় সোহাগা। উল্টো রাস্তায় এনে এখন রিকশা যাবে না, মানে পুরো ডাবল পথ হাঁটতে হবে আমাকে। রাগের চোটে গলা চড়িয়ে কথাগুলো বলে মামুন, কিন্তু এতেও রিকশাওয়ালার কোনো ভাবান্তর নেই। প্রচণ্ড বিরক্তি নিয়ে উল্টো মুখ হাঁটা শুরু করলো মামুন। স্যার, ভাড়াটা দিবেন না? রিকশাওয়ালার অস্বস্তিকর ফ্যাকাশে কণ্ঠস্বরে মামুন সম্বিত ফিরে পায়। পকেট হাতড়ে খুচরো টাকা বের করে, কিন্তু এ কি? ভুসভুসে কালো চাদরের আড়াল থেকে বেরিয়ে আসে একটি অপার্থিব হাত। সাদা সাদা অস্বাভাবিক বড় আঙুলের ডগায় কালচে বাঁকানো বড় বড় নখ, আর হাতের তালুতে একগুচ্ছ লোম। মাত্র কয়েক ফুট দূর থেকে রিকশাওয়ালার অস্বাভাবিক হাতটি দেখে নিজের চোখকে দেখেও বিশ্বাস করতে চায় না। কোনো কথা না বলে কোনো রকমের মাথা ঠান্ডা রেখে ভুতুরে হাতে টাকা তুলে দিয়ে জোরে পা চালায় মামুন। যত দ্রুত সম্ভব ওই এলাকা ছেড়ে যাওয়ার একটা তীব্র তাগিদ অনুভব করে। এই বিভীষিকাময় স্মৃতি থেকে যত দূরে যাওয়া যায় ততই মঙ্গল। হাঁটতে হাঁটতে নিজের মনে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটি ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে মামুন। তার যুক্তিবাদী মন কিছুতেই ওই অলৌকিক কিংবা ভুতুরে কোনো কিছুর অস্তিত্ব মেনে নিতে রাজি নয়। অথচ মনের আরেকটি অংশ এখনো একটু আগে ঘটে যাওয়া ঘটনার আকস্মিকতা এবং অস্বাভাবিকতায় আচ্ছন্ন। নিজের মনে একে একে যুক্তি সাজাতে থাকে মামুন। প্রথমত, সে রিকশাওয়ালাকে বলেনি কোথায় যাবে, তাই রিকশাওয়ালা তাকে ক্যাম্পাসের শেষ প্রান্তে গোরস্থানের কাছে নিয়ে ওই নির্জন স্থানে নিয়ে যায়। অন্যমনস্ক ছিল বলে মামুন সে বিষয়টা লক্ষ্য করেনি। আর রিকশাওয়ালাটি নিশ্চয়ই সেতী বা হরমোনজনিত কোনো জটিল রোগে আক্রান্ত, তাই তার হাতটি এমন অস্বাভাবিক ফ্যাকাশে সাদা। এই রোগের প্রভাবেই হাতের তালুতে অস্বাভাবিকভাবে লোম গজিয়েছে, নখগুলো হয়ে গেছে একেবারে কালচে। নিজের মতো ব্যাখ্যা দাঁড় করিয়ে কিছুটা স্বস্তি পায় মামুন। আচমকা বাঁশির শব্দ। একজন টহল পুলিশ পথ আটকায়। কিছুদিন আগে ক্যাম্পাসে দুটি ছাত্র সংগঠনের মধ্যে মারামারির পরে ক্যাম্পাসে টহল জোরদার করা হয়েছে। বাইরের সন্ত্রাসীদের আনাগোনা ঠেকাতে রাতের বেলা সন্দেহজনক কাউকে দেখলেই পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কখনো কিছুটা জিজ্ঞাসাবাদও করা হয়। আইডি কার্ড? মামুনের সামনে
হাত বাড়ালো টহল পুলিশ। কিন্তু একটু আগে দেখা রিকশাওয়ালার ভুতুড়ে হাতটি আবার তার সামনে হাজির। এবার হাতের মালিক টহল পুলিশ। এরপর আর নিজেকে ধরে রাখা সম্ভব হয় না মামুনের পক্ষে। অমানসিক আতঙ্কে ছুটতে থাকে। অনেক দিন এভাবে দৌড়ানো হয়নি। কিছু দূর যাওয়ার পরেই বুকের ভেতর কেমন করতে থাকে, তলপেটে একটা খিঁচ ধরে যায়, বাতাসের অভাবে ফুসফুসটি যেন কেটে যাবে। এসব অগ্রাহ্য করে প্রাণপণে ছুটতে থাকে মামুন। একসময় দম বন্ধ হয়ে যায়, রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যায়। এই অবস্থায়ও কিছুটা স্বস্তি বোধ করে সে, কারণ ইতিমধ্যে ক্যাম্পাসের নির্জন এলাকাটি ছেড়ে একটি হলের সামনে এসে পড়ছে। এভাবে রাস্তায় পড়ে যেতে দেখে তাড়াহুড়ো করে সুলেমান হলের গার্ড আকরাম আলী এগিয়ে আসে। হলের সিঁড়িতে মামুনকে বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে কিছুটা ধাতস্থ হয় মামুন। সংক্ষেপে আকরামকে জানায় একটু আগের অভিজ্ঞতার কথা। তার কথা হেসেই উড়ি দেয় আকরাম। কি যে কোন এমন হাত মানুষের হয়? আপনি নিশ্চয়ই ভুল দেখছেন। ভালো করে চাইয়া দেখেন তো আমার হাতটা কেমন। সাদা সাদা বড় বড় আঙুল, কালচে বাঁকানো বড় বড় নখ, আর তালুতে অস্বাভাবিক একগোছ কালো লোম সহ হাতটি দেখে মামুনের সামনে বাড়িয়ে ধরে আকরাম। হাত দেখে কাচের গ্লাসটি নিচে পড়ে যায়। তার আগে অবশ্য জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ে মামুন। হলের আমাদের আরেক বন্ধু সুমন যখন হল থেকে বের হয় তখন সে মামুনকে পড়ে থাকতে দেখে এবং মামুনকে পড়ে থাকতে দেখে সে হলে নিয়ে আসে এবং পরবর্তীতে মামুনের জ্ঞান ফিরলে তার মুখ থেকে আমরা এই ঘটনা শুনি। উল্লেখ্য, মামুনকে পড়ে থাকতে দেখা গেছে একদম হলের সামনেই মাঠের মাঝখানে। ভাইয়া, এই ছিল আমার ঘটনাটি পাঠিয়েছেন নুরুন নবী।